নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হবে, এবং তারা যদি এটা সাকসেস হয় তাহলেই দেখবেন দেশে আর কোনো ইলেকশন হবে না। তাদের মূল লক্ষ্য কিন্তু দেশে ইলেকশন না করার। হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া তো দেশে ইলেকশন হবেই না, ঠিক আছে, হয়তোবা বিএনপি চায় যে তাড়াতাড়ি ইলেকশন হয়ে যাক, কিন্তু যারা জঙ্গি গোষ্ঠী কিংবা কিংবা শুধু ইউনুসের যারা অ্যাসোসিয়েট, তারা কিন্তু চায় না ইলেকশন করতে, ঠিক আছে, কারণ ইলেকশন করলে কিন্তু খেলাটা ভিন্ন হবে। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে কিংবা আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করে, তোমাদের এত কনফিডেন্ট, তো ঠিক আছে তোমরা আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দাও, ইলেকশনকে অংশগ্রহণ করার সুযোগ দাও, এবং প্রয়োজনে আওয়ামী লীগের যারা এমপি প্রার্থী হবে তারা কেউ বাংলাদেশে যাবে না, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 300 আসনে যেখানে আছেন, ভারতে আছেন, ভারতে বসেই উনি নমিনেশন দিবেন, এবং যাদেরকে নমিনেশন দিবেন তারা কেউ এলাকাতেও যাবে না। তোমরা ভোটটা ফেয়ার করো, সঠিক ভোটার লিস্ট দিয়ে ভোটটা ফেয়ার করো, দেখো যে কত ধানে কত চাল। আমি বলতেছি না যে আমরা 290টা সিট পেয়ে যাব, 280টা সিট পেয়ে যাব, কিন্তু বেসিক্যালি যেটা হবে যে আওয়ামী লীগ জয়লাভ করবে, শুধুমাত্র বিএনপিও আওয়ামী লীগের কাছাকাছি আসন সংখ্যা পাবে, এটাই সত্য। বাংলাদেশে বৃহত্তম যদি রাজনৈতিক দল থাকে এখনো পর্যন্ত এটি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি সহ কয়েকটি বাম সংগঠন, এইগুলাই। কিন্তু আবার জুনায়েদ সাকির দল আর বাম সংগঠন কিন্তু এক না, আবার ভুল করে আপনারা কেউ বলবেন না যে জুনায়েদ সাকি কিংবা মাহমুদুর রহমান মান্না, আমি কিন্তু এদের দলের কথা বলিনি, ঠিক আছে। তো বাংলাদেশের প্রধানতম দল, বাংলাদেশের মানুষের কাছে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হবে, এবং 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই 17-18 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে ধ্বংসযজ্ঞ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ সমর্থন করার কারণে ওই সমর্থনকারী কিংবা ওই ভোটারের উপর যে নির্যাতন হয়েছে, কিংবা শুধুমাত্র অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনগুলো যে ফ্লোটিং ভোটার, মানে সাধারণ কিছু সুইং ভোট আছে, তারা অবজার্ভ করে যে কি করে, ঠিক আছে, ওই ভোটার গুলোর মনেও কিন্তু দাগ কেটেছে। দেখুন, অনেক কথা বলা লাগবে। দেখুন, নীলা ইসরাফিল একটি আলোচিত চরিত্র, এই 5ই আগস্টের পর থেকে নীলা ইসরাফিলের মতন তাদের একদম প্রথম সারির এই তথাকথিত জুলাই আন্দোলনের উদ্যোক্তাদের একজন, সে এখন কি বলতেছে, তার সাথে কি আমাদের যোগাযোগ আছে, কিংবা তার সাথে কি আমাদের কোনো কথা হয়, তার সাথে কিন্তু আমি তাকে কিন্তু চিনিও না। উনি যখন ব্যক্তিগত পারিবারিক কিছু সমস্যা নিয়ে ফেসবুকে লাইভ করা শুরু করলো, তখন থেকে ওনার ভিডিও হয়তো বা আসে দেখি। উনি বলতেছে কি যে শেখ হাসিনাই ঠিক ছিল, তোরা সব রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি, রাজাকারের পুতি। নীলা ইসরাফিল আরো কি বলতেছে? নীলা ইসরাফিল বলতেছে যে পানি চাই নামে যে মুগ্ধ, কিংবা পুলিশের সামনে হাত তুলে দাঁড়িয়ে যাওয়া আবু সাইদ, এটা মেটিকুলাস ডিজাইনের অংশ। এটা এতদিন শুনেছি, কিন্তু এখন আমি স্বীকার করতেছি এটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এবং খুব বেশি দিন লাগবে না, হয়তোবা সপ্তাহখানিক কিংবা 1 মাস পরে হাদির হত্যাকাণ্ড নিয়েও নীলা ইসরাফিল বলবে যে হাদির হত্যাকাণ্ডটিও এটি একটি এই প্রক্রিয়ার অংশ। তো আসলে আর যেটি বলে আমার এই প্রশ্নের উত্তরটা আমি শেষ করব যে এই উপমহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু। ইন্টারমিডিয়েটে আমার ভূগোল ও পরিবেশ একটি বিষয় ছিল, তো এই জলবায়ুর অধ্যায়টি পড়তে গিয়ে আমি সেটা থেকে আমি যেটা রাজনৈতিক জীবনের সাথে আমি যেটাকে কোট করি সব সময়, যে এই উপমহাদেশের মানুষ নাতিশীতোষ্ণ
জলবায়ু অঞ্চলের মানুষ। এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রচন্ড ধর্মভীরু হয়, প্রচন্ড ধর্মভীরু হয়। এবং এটা শুধু যে মুসলমান ধর্মভীরু হয় জিনিসটা কিন্তু এমন না। হ্যাঁ, প্রচন্ড এরা ধর্মভীরু হয়। এবং ধর্মভীরুর অশিক্ষিত একটা অংশকে যারা শুনে শুনে মুসলমান হয়েছে কিংবা যারা শুনে শুনে ধর্মকর্ম করে তাদের ধর্মান্ধতার সুযোগ নিয়ে তাদেরকে সহজেই বিপথে পরিচালিত করে এই জামাত সহ এই জঙ্গি গোষ্ঠী। তো বাংলাদেশের ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার জন্য। তারা কিন্তু কেউ ধর্মান্ধতা থেকে এসেছিল, কেউ অপপ্রচারের শিকার হয়ে এসেছিল, কেউ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে এসেছিল, কিংবা কেউ ওই জাসির বট বাহিনীর ভিডিও মেকিং এর মাধ্যমে মানুষের ভিতরে ইমোশন গ্রো করা, সেন্টিমেন্ট গ্রো করা, এগুলোর কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল ঠিকই। কিন্তু ঠিক 5 তারিখ দুপুরের পর থেকেই যখন সারা দেশে আক্রমণ শুরু হয়ে গেল তখনই কিন্তু 50% মানুষ স্তম্ভিত হয়ে গেছে যে হাই হাই, আমরা আন্দোলন করলাম কিসের জন্য, এখন হচ্ছে কি। এবং এই সুদীর্ঘ 17-18 মাস পরে এই টোটাল মানুষ কিন্তু ইউটার্ন নিয়েছে। আপনি দেখবেন যে আপনি যেহেতু কালচারাল লাইনে কাজ করতেন, সেই সময় কালচারাল লাইনে যারা ছিল, আমি সবার কথা বলবো না, কিছু কিছু আছে এই বিদেশি এনজিওর পেইড যারা, এই বাদন টাদন সহ কয়েকজন আছে, এগুলা বিভিন্ন এম্বাসির যারা পেইড এজেন্ট, তাদের কথা না। কিন্তু অনেক দেখবেন প্রথম ক্যাটাগরির, দ্বিতীয় ক্যাটাগরির কিছু নিরীহ সাংস্কৃতিক কর্মী রয়েছে, তারা প্রোফাইল লাল করেছিল কিংবা বলেছিল আমরা এই হত্যাকাণ্ডকে না বলি। তাদের অনেকেই কিন্তু, অনেকের সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নেই, তারা আমাকে মেসেজ পাঠায় যে ভাইয়া তখন তো আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু জিনিসগুলা কিন্তু এমন এমন অনেকের সাথে কিন্তু এখন যোগাযোগ হয়, কথা হয়, এবং তারা কিন্তু ইউটার্ন করেছে। হ্যাঁ, এই ইউটার্ন করাতে আমাদের অনেক লোক এটাকে আবার পজিটিভ ভাবে নিচ্ছে না, নেগেটিভ ভাবে নিচ্ছে। হ্যাঁ, নেগেটিভ ভাবে নেওয়ার হয়তো বা তার কাছে অনেক যৌক্তিক কারণ আছে, কিন্তু আবার পজিটিভ ভাবে নেওয়ারও আমার কাছে অনেক যৌক্তিক কারণ আছে। আমি অনেককে চিনি যারা আন্দোলনে সংহতি প্রকাশ করেছিল, কিন্তু তারা আবার তাদের অনেককেই দেখেছি যে প্রথম 15ই আগস্টে হয়তোবা আমাদের মতো অনেকেই যখন ফেসবুকে জাতির জনকের প্রতি সম্মান জানাতে ভয় পাচ্ছিল যে দেশে ফ্যামিলির লোকজন আছে কিংবা দেশের ভিতরে আছি, ওই সাংস্কৃতিক কর্মীরা তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে তারা নির্বিঘ্নে তারা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে। তো আমি এটা দাবি করতে চাই না যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ইলেকশন দিলে এখনই 300 আসনের মধ্যে 290টি আসন পেয়ে যাবে। আমি এইরকম ধর্মান্ধদের মতো এটা বলতে চাই না। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আমি শুধু শেখ হাসিনার কথা বলতেছি, কিন্তু তার মানে কিন্তু আমি তার পুরো অ্যাসোসিয়েটস এর কথা বলতেছি না। ওই অ্যাসোসিয়েটস এর মধ্যে কিন্তু আমিও আছি। হ্যাঁ, আমার কিন্তু অনেক অন্যায় আছে, আমার কিন্তু অনেক দোষ আছে, জ্ঞাত সবে অজ্ঞাত সবে। আমি কিন্তু এটি আপনার প্রথম প্রোগ্রামে বলেছি যে প্রয়োজনে আমারও বিচার করা হোক। ঠিক আছে, আমি বলতেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শুধুমাত্র শেখ হাসিনা আগের চাইতে বর্তমানে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি শক্তিশালী। 2026 আসছে, আমরা পুরো 2025-এর এই শেষ দিন পর্যন্ত উগ্র মৌলবাদী জোট দেখছি, বিএনপি দেখছি এবং কোন্দল দেখছি, এবং দেখছি যে জনসমর্থন আগের চাইতে অনেক বেড়েছে বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার। এবং আমরা দেখছি তরুণ নেতৃত্বের জায়গায় সজীবজের জয়ের প্রতি তরুণ প্রজন্মের যে সমর্থন এবং পছন্দ আমরা গতকালকে দেখেছি, যে ভয়ে বটবাহিনী এবং ইউনূস সমর্থিত জামাত গোষ্ঠী পোস্ট পর্যন্ত ডিলিট করে দিয়েছে। তো 1 মিনিটে যদি শেষ বক্তব্য দেন। প্রাচী আপা, আমার বক্তব্য একটাই,
আমি সবসময় 111 করি কেন? 11টা না, মানে আমার, মানে আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতির জন্য এটি বিরাট একটা অভিজ্ঞতার লাইব্রেরি বলতে পারবেন। ঠিক আছে, তো 111-এ বাংলাদেশ আওয়ামী লীগের একটি জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি বর্ধিত সভা হয়েছিল। বর্ধিত সভাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিরা ছিলেন সারা বাংলাদেশ থেকে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার কারণে, আর তখন এত লোকজনও নাই, ডিজিএফআই, এনএসআই, ডিবিএসডি ঘিরে রাখছে, তা আমরাও ঢুকে গেছিলাম। একটা পর্যায়ে ওই অনুষ্ঠানে স্লোগান উঠেছিল, নো ইলেকশন, নো ডায়লগ উইদাউট শেখ হাসিনা। ঠিক আছে, তো ওই 111-এও কিন্তু আপনার -2 ফর্মুলা ছিল। এই 2024 না, অনেক বছর পর, প্রায় কত 16-17 বছর পর ওই -2 ফর্মুলা কার্যকর করতে তাদের যে প্রতিবন্ধকতা ছিল, এই প্রতিবন্ধকতাগুলো এই 17 বছরে তারা ওভারকাম করে 24-এ এসে মরণ কামড় দিয়েছে। হয়তোবা বিএনপির বন্ধুরা এখনো না বুঝলেও বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে ইতোমধ্যেই তারা কিন্তু কিছুটা আঁচ করতে পেরেছে। ঠিক আছে, তো এই -2 ফর্মুলার অংশ হিসেবেই 24-এর 5ই আগস্টে প্রধানমন্ত্রীকে দেশ থেকে বাধ্য করা এবং ইদানিং কালে বিএনপির চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন সহ মির্জা আব্বাস সহ আরো কয়েকজনকে ভাগা ভাগা নেতাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে বিএনপিকে মাইনাস করা, এটি একটি অপচেষ্টা। তবে বাংলাদেশের মাটিতে এই অপচেষ্টা আসলে এটা কোনোদিনও সফল হবে না। যতদিন বাংলাদেশের সচেতন 100 মানুষও থাকবে এটা আসলে হবে না। আমি খুব আশাবাদী মানুষ, আমি এটা বিশ্বাস করি এবং দ্ব্যর্থহীন ভাষায় আপনি লিখে রাখেন আপনার এই অনুষ্ঠানে বলি, বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এই তফসিল দিয়ে বাংলাদেশ ইলেকশন হবে না। নো, এটা হবে না। এটা আমি সচেতন মানুষ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে ধারণ করি এবং বিশ্বাস করি। এবং আন্দোলন এখানে নেতৃত্ব দিতে হবে না। যে আমরা অনেকে হতাশ হই না অনেক সময় যে আওয়ামী লীগের কি করতেছে, নেতারা কেন নেতৃত্ব দিচ্ছে। আপা বিশ্বাস করেন 111-এ কেউ নেতৃত্ব দেয় নাই। বিশ্বাস করেন এই একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তখন ছোট ছোট ছাত্র নেতা এবং আমাদের বন্ধু বান্ধব যারা সাংবাদিক কিংবা বাম সংগঠনের নেতা, পরবর্তীতে ছাত্রদল আমাদের সাথে যুক্ত হয়েছে, একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠছিল। আমি বিশ্বাস করি এই অবৈধ, এই ফ্যাসিস্ট, এই জঙ্গি, এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে কোনো সময় বাংলাদেশে জনবিস্ফোরণ হবে, জনবিস্ফোরণ হবেই। এবং তাদের যে প্ল্যান, হ্যাঁ, এই ইলেকশন হবে না পা, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েই একটি ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে সম্পন্ন হবে। এবং আজকের অনুষ্ঠানে আরেকটা কথা বলে রাখি, এটা বঙ্গবন্ধুর কথা ছিল, আমাদের নেত্রী শেখ হাসিনারও কথা এবং বাংলাদেশ আওয়ামী লীগেরও কথা। এই কথাটা এই জন্যই বলতে চাই যে আমার এই কথা শুনে হয়তো বা বলবে যে ভারতের দিকে তাকায় আছে ভারত। না, বাংলাদেশ আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে, বঙ্গবন্ধু যেমন বিশ্বাস করতেন, শেখ হাসিনা যেমন বিশ্বাস করতেন, তাদের আদর্শের সৈনিক হিসেবে আমিও এটা বিশ্বাস করি যে কোন সীমান্তের ওপারেই আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে। সীমান্তের ওপারে আমাদের প্রভু থাকে না, আমাদের বন্ধু আছে। সবার সাথে, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। এটি বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক কথা পররাষ্ট্রনীতি বিষয়ে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীও অসংখ্যবার বলেছেন যে আমি বিশ্বাস করি, আমার বাবা, আমার নেতা বঙ্গবন্ধু বলেছেন যে কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। সীমান্তের ওপারে আমাদের প্রভু থাকে না, আমাদের বন্ধু থাকে। তো আমরা
এই বাংলাদেশ আওয়ামী লীগ একটি উপমহাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দল। এই দলকে নিষিদ্ধ করে, এই দলের জন্ম যিনি দিয়েছেন বঙ্গবন্ধুর 32-এ হামলা করে এই দলের আদর্শকে কিংবা এই দলের চেতনাকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না। যুগ থেকে যুগ আমি না